রাজধানী সহ সারা দেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে কোরবানির পশুর হাট। বৃষ্টিতে বেচা বিক্রিতে কিছুটা ভাটা। প্রতি বছর যেমন আসলে আমরা গরুর একটা চাহিদা দেখি, এবার চাহিদা দেখতেছি না, কেউ দাম বলছে না আর কি। দাম বেশি গতবারের চেয়ে, তবে এটা থাকবে না হয়তো। আবার খারাপ গরুর দাম নাই তো, বেচা কেনা নাই, কোনো কিনা বেচা নাই। যে গরু পরে রয়েছে, খাওয়াচ্ছি আর ধোয়াচ্ছি, এরকমই রয়েছে। আল্লাহ ভরসা নেই, বাকিটা কি করবো আল্লাহ মাহবুব জানে। ভারতীয় গরু আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। ইন্ডিয়ান গরু আসলে মনে করেন এই গরু ৮০,০০০ ৯০,০০০ টাকা দাম করবে, আমার মনে করেন লস। ইন্ডিয়ান গরু যদি না আসে তবে আমার কিছু লাভ হবে। ইন্ডিয়ান গরু বাজারে প্রবেশ করে আমাদের যে খরচ তার ন্যূনতম 25% দেখা যায় লস হয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত সিটি কর্পোরেশন। ৩৬ ঘন্টার আগেই ঢাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয়, নগরবাসীর সহায়তা কামনা। আগাম টিকিট বিক্রির আজ শেষ দিন, দেয়া হচ্ছে ২৪ সেপ্টেম্বরের টিকিট। রেল স্টেশনে লম্বা লাইন। বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক। সরকার আন্তরিক বললেন মন্ত্রী, না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। জলদস্যুদের কবলে পড়া ভোলার আহত ৪৫ জেলে ফিরেছে। ২০ জনকে হাসপাতালে ভর্তি, নিহত একজনের লাশ ময়নাতদন্তে। এবং টাঙ্গাইলের কালীহাতিতে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারগুলোতে শোকের ছায়া। এলাকায় থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থায় পুলিশ। রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। তবে প্রথম দিনে সকালের বৃষ্টিতে ক্রেতা সমাগম হয়নি হাটগুলোতে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা বিক্রেতাদের। ঢাকার ২ সিটি কর্পোরেশনে এবার মোট ২২টি পশুর হাট বসেছে। এদিকে হাটের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন র্যাবের সদস্যরাও। আজ থেকে আনুষ্ঠানিকভাবে পশুর হাট বসলেও গত কয়েকদিন থেকে বিভিন্ন রুটে রাজধানীতে গরু আসতে শুরু করেছে। হাটের প্রথম দিনে সকালের বৃষ্টিতে ক্রেতা সমাগম ছিল খুব কম। রাজধানীর গাবতলী ও বছিলা সহ বেশ কটি হাটেই ছিল একই চিত্র। তবে দিনের শুরুতে ক্রেতার সংখ্যা তেমন না থাকলেও হতাশ নন বিক্রেতারা। তাদের আশা বিকেলের দিকে বেচা বিক্রি বাড়বে। কাস্টমার তো এখন একটাও দেখতে পাই নাই, তো আমরা বসে আছি এই অবস্থায়। আশা করা যায় আজকে ২-১টা কাস্টমার হতে পারে। কালকে শুক্রবার, কালকে একটাও কাস্টমার হয় নাই। দেখা যাক আজকে শনিবার, আল্লাহ ভরসা কি হয়। বিক্রি হয় না, এত খরিদ্দারও নাই। আবার খারাপ গরুর দাম নাই তো, বেচা কেনা নাই। যে অল্প সংখ্যক ক্রেতা হাটে এসেছেন তাদের দাবি গরুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে, যদিও বিপরীত প্রতিক্রিয়া বিক্রেতাদের। মাঝারি গরুর অনুযায়ী দাম বেশি গতবারের চেয়ে। মোটামুটি 10%-15% বেশি গত বছর থেকে। ট্রাক থেকে নামানোর পরে কোনো গরুর চাহিদা দেখতেছি না, কেউ দাম বলছে না আর কি। গরুর সংখ্যাও কম দেখছি, কিন্তু চাহিদাও কম। হাটগুলোর আইন শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব পুলিশের সদস্যরাও। পর্যাপ্ত এখন নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই আমরা আছি। আগন্তুকরা বিভিন্ন রূপ ধারণ করে, যেমন অজ্ঞান পার্টি, মলম পার্টি, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে যে সমস্যা না করতে পারে, সেই জন্য আমরা এখানে যে গোয়েন্দা আমাদের অব্যাহত রাখি, তৎপরতা অব্যাহত রেখেছি। রাজধানীতে এবার স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ২২টি স্থানে বসছে পশুর হাট। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন আমাদের সহকর্মী শাহ আলী জয় এবং চট্টগ্রামে সাগরিকা গরু বাজারে আছেন রিপোর্টার কমল দেব। হাটের খোঁজ খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি শাহ আলী জয়ের কাছে। জয়,
আসলে মামুন, বিক্রেতাদের জন্য এখনো তেমন কোনো সুখবর দেয়া যাচ্ছে না। সকাল থেকে যেমনটি বলছিলাম যে রাজধানীর বিভিন্ন পশুর হাটে যে আজ সকাল থেকে যেমনটি আমরা দেখেছি যে ক্রেতার স্বল্পতা এখনো কিন্তু সেই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি জানেন যে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং মেঘলা আবহাওয়া ছিল, এবং এর কারণে কিন্তু ক্রেতারা এখনো পর্যন্ত এসে ভিড় করেননি রাজধানীর পশুর হাটগুলোতে। এই মুহূর্তে গাবতলীর পশুর হাটের যে চিত্র যদি আপনাকে দেখাই, যে এখানে কিন্তু গবাদি পশু, গরু এবং ছাগলের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে অনেক চালান এসেছে গাবতলীর পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এবং উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রচুর গবাদি পশু কিন্তু এসে উপস্থিত হয়েছে এই গাবতলীর পশুর হাটে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে না। এবং এই গবাদি পশুর দাম নিয়ে যদি আপনাকে বলি, যে বিক্রেতারা যেটা দাবি করছেন যে ভারত থেকে এবার গরু কম এসেছে, এবং যে কারণে এবার দেশি গরুর উপরে চাপ বেশি পড়ছে, এবং স্বভাবতই তারা বাড়তি কিছু দাম দাবি করছেন এইসব গবাদি পশুর। এছাড়া ছাগলের ক্ষেত্রেও কিন্তু মামুন গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে যেসব ক্রেতারা এখনো পর্যন্ত যে 2-4 জন ক্রেতার সঙ্গে দেখা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা আশা করছেন যে ঈদের আগে হয়তো এই দাম কমে যেতে পারে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে এই হাটগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে জানাই, যে আমরা দেখতে পেয়েছি গাবতলীর পশুর হাটে র্যাব এবং পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে আলোচনা করে আমরা যেটি জানতে পেরেছি যে 40টি সিসি ক্যামেরা দিয়ে পুরো গাবতলী হাট পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে যারা গরু কিনতে অথবা বেচতে আসছেন, তারা যেন অপরিচিত মানুষের দেয়া কোনো কিছু খাবার অথবা পানীয় যেন পান না করেন, এ বিষয়ে কিন্তু বারবার সতর্ক করে দেয়া হচ্ছে। তো মামুন, গাবতলীর পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। মামুন। দর্শক, শাহ আলী জয় যোগ দিয়েছিলেন গাবতলী পশুহাট থেকে, জানাচ্ছিলেন যে পর্যাপ্ত গরু থাকার পরেও ক্রেতা সমাগম কিন্তু আজকে হয়নি। এখন আমরা চলে যাব চট্টগ্রামে। সাগরিকা গরু বাজারে আছেন সহকর্মী কমল দেব। কমল। ধন্যবাদ জয়। যেটা বলছিলেন, আপনি জানেন যে কোরবানি নিয়ে চট্টগ্রামের কিছুটা ঐতিহ্য রয়েছে। এর একটি ঐতিহ্য হলো পরিবার প্রতি একাধিক কোরবানি দেওয়া এবং বড় বড় সাইজের বিশাল আকৃতির গরু কোরবানি দেওয়া চট্টগ্রামের একটা ঐতিহ্য। আর তারা ধারাবাহিকতায় কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে বিশাল আকৃতির গরুগুলো এখন এসে জন্মতে শুরু করেছে নগরীর সাগরিকার গরুর বাজারে লুকিতে। আমি যে গরুর বাজারে আছি সেখানে কুষ্টিয়া থেকে গরু আনা হয়েছে, এবং এই বাজারে একটি কথা বলা হচ্ছে 5 লাখ টাকার নিচে কোনো গরু এখানে এই বাজারে নেই। এখন আপনি যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির মূল্য হাঁকা হচ্ছে 7 লাখ টাকা, এবং আমরা যে আরো পাশে যে গরুগুলো রয়েছে সেগুলোর মূল্য বলা হচ্ছে 5 থেকে 6 লাখ টাকার মধ্যে গরু বিক্রি হচ্ছে। এমনকি এই হাটে একটি গরু আনা হয়েছে যেটির দাম এখনই প্রাথমিক পর্যায়ে 10 লাখ টাকা হাঁকা হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন এটা 8 থেকে 9 লাখ টাকা বিক্রি করা হবে। ব্যবসায়ীদের মত হচ্ছে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ পশ্চিমাঞ্চল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর এবং যে আশপাশের জেলাগুলো রয়েছে, মূলত তারা সেখানে গরু পালন করেন। এরপর তারা এই বছরে কোরবানির এই সময়ে তারা কোরবানি গরুগুলিকে নিয়ে আসেন চট্টগ্রামে বিক্রি করার জন্য। কারণ তারা জানেন চট্টগ্রামে একটি ঐতিহ্য রয়েছে ব্যবসায়ীদের মধ্যে, যে বড় সাইজের গরু দেওয়া এবং গরু কোরবানির ক্ষেত্রে একটু প্রতিযোগিতামূলকভাবে বাজার দর থেকে একটু চড়া দামে গরু বিক্রি কোরবানি দেওয়া তাদের একটা ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় কিন্তু এই গরুগুলো এখানে নিয়ে আসা হয়েছে, এবং এখানে এক একটি গরুর দাম রাখা হচ্ছে 5 থেকে 7 লাখ টাকা। এবং আমরা দেখেছি যে সাগরকে যে অন্য যে পাশের যে বাজারটি রয়েছে সেখানে বলা হচ্ছে 1 লাখ টাকার নিচে কোনো গরু নেই। অর্থাৎ অংশ বিশেষ, অর্থাৎ এই যে অংশে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া বা তাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকা, সেই এলাকার যে গরুগুলো সেখানে টাকা দাম রাখা হয়েছে 5 থেকে 7 লাখ। ব্যবসায়ীরা বলছেন যদি ভারত থেকে গরু না আসে তাহলে হয়তো এই গরুগুলো সেই তাদের প্রকৃত দামে বিক্রি হবে। তবে যদি ভারত থেকে গরু আসা শুরু হয় তাহলে হয়তো কিছুটা তাদেরকে আরো কম দাম রাখতে হবে। এখন যেসব গরু দেখা হচ্ছে সেগুলো প্রতিটি একদম সর্বনিম্ন দাম রাখা হয়েছে 5 লাখ টাকা। এবং এই হাটের নিরাপত্তার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ ব্যবস্থা করা হয়েছে। সে সাথে কিন্তু প্রতিটি এলাকার মধ্যে একটি করে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হয়েছে, যেহেতু এখানে দামি গরু বিক্রি হবে এবং দামি গরুগুলো তারা কেনবে যাতে টাকাগুলো কোনো রকম ব্যাহাত না হয়, সেই ব্যাপারের জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে সাগরিকা গরু বাজারের এই অংশগুলিতে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যদি ভারত থেকে গরু না আসে তাহলে হয়তো তারা প্রকৃত দাম পাবেন, কারণ দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এই গরু জাতের গরুগুলি তারা উৎপাদন চাষাবাদ করছেন এবং তারা চাষি হিসেবে নিজেদেরকে পরিচিতি দিচ্ছেন। তারা বলছেন যদি গত কয়েক বছর ভারতীয় গরু আসায় তাদেরকে ক্ষতির মুখে পড়তে হয়েছিল, এখন যেহেতু ভারতীয় গরু কম আসে তারা আশা করছেন অর্থাৎ দেশীয় যে গরুর বাজার সেটা তারা প্রকৃত মূল্য পাবে। এখন একটি কথা বলে রাখা উচিত যে আমি যে গরুগুলির সামনে পাশে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত প্রতিটি গরুর দাম রাখা হয়েছে, এখানে যে এই যে লাইনটি সেই লাইনে যে গরুগুলো রাখা হয়েছে এখানে প্রতিটি গরুর দাম রাখা হয়েছে 5 থেকে 6 লাখ টাকা, অর্থাৎ চড়া মূল্যে এখন পর্যন্ত চট্টগ্রামে গরুর মূল্যগুলো হাঁকানো হচ্ছে, তবে কেনা বেচা এখন পর্যন্ত এমন নেই। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের গরু বাজারের সর্বশেষ। কমল দে, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, গাবতলী পশুহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে এবং সহকর্মী শাহালি জয়, এবং চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। ঈদুল আজহাকে সামনে রেখে গোচারণ ভূমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পশু মোটা তাজাকরণ করা হয়। এই প্রক্রিয়ায় প্রতি বছর অবৈধ স্টেরয়েড হরমোন ব্যবহার করা হলেও এবছর খামারিদের এই প্রবণতা অনেকটাই কমে এসেছে। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণের কারণে লাভের আশা করছে খামারিরা, তবে ভারতীয় গরু আসলে এবারও লোকসান হবে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে অবৈধ স্টেরয়েড ব্যবহারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সিরাজগঞ্জের প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1973 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। অন্যান্য বছর এখানে নিয়মিত খামারিদের পাশাপাশি কিছু মৌসুমী খামারি মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করে দ্রুত গরু মোটাতাজা করত। কিন্তু এই কাজে অনেকের লোকসান হওয়ার পাশাপাশি জনসচেতনতা ও প্রাণী সম্পদ বিভাগের তৎপরতার কারণে চলতি বছর এই প্রবণতা অনেকটাই কমে এসেছে। খানার পানি খাওয়াইলে অনেক মোটা হয়, তারপরে যে আখের গুড়, পচা গুড় ওগুলো খাওয়াইলে হয়, তারপরে এই যে ইঞ্জেকশন তারপরে অ্যানোলাক্স বড়ি আছে ওগুলো খাওয়াইলে অনেক মোটা তাজা হওয়া যায়। আমরা যেভাবে গরু লালন পালন করি, যেভাবে চাষ করি, সেভাবে হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে তারা বেড়ে ওঠে। এখানে আমাদের কোনো মেডিসিন দিতে হয় না। তবে স্টেরয়েডের হাত থেকে মুক্তি পেলেও বাজারে ভারতীয় গরুর অবাধ প্রবেশাধিকার থাকলে এবারও লোকসান হবে বলে আশঙ্কা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু আসলে মনে করেন এই গরু 80,000 90,000 টাকা দাম করবে, আমার মনে করেন লস। ইন্ডিয়ান গরু যদি না আসে তবে আমার পরম কিছু করবে, কিছু লাভ হবে, তা না হলে লাভ হবে না। ইন্ডিয়ান গরু বাজারে প্রবেশ করে আমাদের যে খরচ তার ন্যূনতম 25% দেখা যায় লস হয়। এদিকে গরু মোটাতাজাকরণে অবৈধ হরমোন প্রয়োগ বন্ধে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলার প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের সমস্ত খামার মালিককে আমরা তালিকাভুক্ত করে ফেলছি। মোবাইল কোর্ট কার্যক্রম উপজেলা ভিত্তিক, ইউনো সাহেব সেখানে তার নেতৃত্বে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তাগণ এটা সার্বক্ষণিক এটা মনিটরিং করতেছেন। সরকারি হিসেব মতে ঈদুল আজহাকে সামনে রেখে এবার সিরাজগঞ্জে 1,10,000 ষাঁড়, 72,000 ছাগল ও 10,000 ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে এবারের বর্জ্য অপসারণ অনেকটাই সহজ হবে বলে মনে করে সিটি কর্পোরেশন। কোরবানির বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের জন্য নিজেদের সব প্রস্তুতি শেষ করেছে 2 সিটি কর্পোরেশন। 48 ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের কথা বললেও উত্তর সিটি কর্পোরেশন বলছে 36 ঘন্টার মধ্যে এটি সম্ভব হবে। এদিকে সিটি কর্পোরেশনের পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর সহায়তা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশনের হিসেবে স্বাভাবিক অবস্থায় রাজধানীর 2 সিটি কর্পোরেশনে প্রতিদিন গড়ে 4 থেকে 4,500 টন বর্জ্য উৎপন্ন হয়। তবে কোরবানির সময় এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 45,000 টন। যেখানে সেখানে পশু কোরবানি দেওয়ার ফলে প্রতি বছরই ঈদুল আজহার সময় এই বিপুল বর্জ্য ব্যবস্থাপনায় কাঠখড় পোহাতে হয় সিটি কর্পোরেশনকে। সেই অভিজ্ঞতা থেকেই এবারই প্রথম কোরবানির জন্য 2 সিটি কর্পোরেশনে ওয়ার্ড ভিত্তিতে বেঁধে দেওয়া হয়েছে 490টি স্থান। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি সরকারি বেসরকারি সহায়তায় ব্যবহার করা হবে ভারী যন্ত্রপাতি। সেনাবাহিনী, নৌবাহিনী, ওয়াসা, রাজুক, বিভিন্ন সময় বেসরকারি সংস্থা যেমন তমা কনস্ট্রাকশনস, ওরিয়েন্ট কনস্ট্রাকশনস, ওনাদেরকে আমরা সহায়তার জন্য বলেছি। বিভিন্ন পত্রিকায়, টিভিতে আমরা অ্যাডভার্টাইজ দেবো। বেশ কয়েকদিন ধরে আমরা অনেক মাইকিং প্রোগ্রাম করব
তারপরে আমরা কিছু বিলবোর্ড এবং ফেস্টুন লাগাবো। সবকিছু ঠিক থাকলে নিজেদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ঢাকাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করে সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনা সেটা প্রস্তুতি আমাদের চলছে। কোরবানির বর্জ্য, হাটের বর্জ্য, সমস্ত বর্জ্য আমরা একেবারে উইথিন দ্য টাইম পিরিয়ডের ভিতরে করে ফেলবো। গত বছর 36 ঘন্টার একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, আমরা সাকসেস হয়েছিলাম। এবারে তার থেকেও কম সময়ের মধ্যে আশা করছি যে নগরবাসীকে কোরবানি উত্তর পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থায় নিয়ে যেতে পারবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কথায় আর কাজে মিল থাকলে এবার কোরবানিতে বর্জ্য নিয়ে ভোগান্তি পোহাতে হবে না নগরবাসীকে। পরিকল্পনা মাফিক কাজ চলে দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের সক্ষমতা অনেক বাড়বে এবং একই সঙ্গে ঢাকা শহরের মানুষ অন্তত দুর্গন্ধ এবং বর্জ্য অব্যবস্থাপনার কারণে যে শিকার হয় তার থেকে এবার হয়তো অনেক বেশি মুক্ত থাকবে। কোরবানির ঈদ এলে জনবহুল এই ঢাকা হয়ে যায় অনেকটাই ফাঁকা। তারপরও প্রতি বছর কোরবানির বর্জ্য অপসারণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় দুই সিটি কর্পোরেশনকে। তবে এবারে তাদের প্রস্তুতি দেখে সন্তুষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন আর নগরবাসীর পূর্ণ সহায়তা পেলেই এবারে সঠিক সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে উচ্ছ্বাস করেছেন অনেকে। তবে কোটা পদ্ধতির কারণে সাধারণ যাত্রীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। অপেক্ষার এই দীর্ঘ সারি একটি টিকিটের। দুর্ঘটনা ছাড়া নিরাপদ যাত্রা হবে এমন প্রত্যাশায় কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের এই ভিড়। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই খুলে যায় কাউন্টার, হাতে মেলে কাঙ্ক্ষিত টিকিট। বৃষ্টিতে ভ্যাপসা গরম বাড়িয়ে দিলেও ট্রেনে করে বাড়িতে যাওয়ার সুযোগে আনন্দে কষ্ট ভুলেছেন অনেকেই। এত কষ্টের পর বাড়ি যেতে পারতাছি, তারপর আবার সিট পাইছি, এই জন্য খুবই কষ্টটা মনে থেকে দূর হয়ে গেছে, যে শান্তিতে একটু বাড়িতে যেতে পারবো। আপনজনদের সাথে ঈদ করার মজাই আলাদা, এর জন্য মানুষ অনেক কষ্ট করে ঈদ করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আবার টিকিট না পাওয়ার আশঙ্কাও ছিল অনেকের চোখে মুখে। অনলাইন মোবাইলের টিকিট বিক্রি ও কোটা পদ্ধতির সমালোচনা করেছেন টিকিট প্রত্যাশীরা। অনলাইন এতগুলো দিবে, এই ভাগটা আসলে আমার জানা নাই। হয়তো এমন হতে পারে এখানকার জন্য 10টায়, কিন্তু যদি 10টা হয়ে থাকে এটা অমানবিক। 9 ঘন্টা দাঁড়াইছিলাম দিনে, তো কালকে তো টিকিট পাইনি, আর আবার গতকাল রাতে 10টা থেকে প্ল্যাটফর্মেই আছে। এখান থেকে সরাসরি খুলনা মাঝের যে স্টপেজগুলো আছে, বিভিন্ন স্টপেজগুলো আছে, এই স্টপেজে কোনো টিকিট নাই। এটা রেলওয়ের একটা ব্যবসা পলিসি। আপনি খুলনা পর্যন্ত ভাড়া দিবেন, আপনি নামবেন ঈশ্বরদী। আপনি খুলনা পর্যন্ত ভাড়া দিবেন, আপনি নামতেছেন যমুনার এই পারে। কোন রকম ঝুটঝামেলা ছাড়াই প্রতিদিনের মতো শনিবারও 14,633টি টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে স্টেশন মাস্টার। ঈদের আগে ও পরে থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। যারা টিকিট পায় তারা তো স্বতঃস্ফূর্তভাবে বলে হ্যাঁ টিকিট পেয়েছি, খুব খুশি হয়। আর যারা টিকিট না পায় তারা হয়তো অনেক কিছুই বলে, এটা তো সারা জীবনে ছিল, থাকবেই। আমরা বাইরে কিন্তু সব ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি কত টিকিট, কোটায় কত, কোন গাড়িতে কয়টা টিকিট আছে, এটাও কিন্তু লিখে দিচ্ছি। শিডিউল ঠিক রেখে টিকিট পাওয়া যাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে স্বজন সান্নিধ্যে পৌঁছতে পারবে বলে আশা করেছে স্টেশন কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 5 দিনব্যাপী ঈদের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও অন্তত 18 ঘন্টা আগ থেকেই টিকিটের জন্য অপেক্ষা করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। চট্টগ্রাম থেকে প্রধান 9টি রুটের 11টি ট্রেনের 7,512টি টিকিট দেওয়া হচ্ছে আজ। এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী 4টি আন্তনগর, 1টি লোকাল, সিলেটগামী 2টি আন্তনগর এবং ময়মনসিংহগামী 1টি আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে এখানে। এছাড়া চাঁদপুরগামী একটি নিয়মিত ট্রেনের পাশাপাশি 2টি বিশেষ ট্রেনের টিকিটও দেওয়া হচ্ছে। ঈদের আগের দিনের টিকিট হওয়ায় যাত্রীদের ভিড়ও তুলনামূলক বেশি। এদিকে আজ থেকে শুরু হয়েছে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা। দুপুরের সময় আরো থাকছে। সরবরাহ কম থাকায় বাড়ছে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণের দাম। আমদানির সিদ্ধান্ত সময় মতো না নেওয়ায় দাম বাড়তে পারে কয়েক গুণ, আশঙ্কা ব্যবসায়ীদের। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার আন্তরিক রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে শিগগিরই এ সমস্যার সমাধান হবে। সকালে রাজধানীতে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তবে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
অষ্টম বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার পর থেকেই বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সপ্তম বেতন স্কেল থেকে গ্রেডিং এ 2 ধাপ পিছিয়ে দিয়ে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ তাদের। এ অবস্থায় শনিবার সকালে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর হেয়ার রোডের বাসভবনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। এখন পর্যন্ত কোনোভাবেই তাদের মর্যাদা, তাদের বেতন, তাদের অবস্থান কোনোভাবেই এটাকে ছোট করে দেখা হচ্ছে না, এটা নিশ্চিত থাকতে পারেন। শিক্ষকদের এই সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। সামনে একটা কমিটি করে দেওয়া হয়েছে গভর্নমেন্টে, সুতরাং বুঝতেই পারছেন এই কমিটি একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কমিটি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় শিক্ষকদের প্রতি তিনি সহানুভূতিশীল, আপনারা জানেনও, যার ফলে আমরা আশা করি যে এটা একটা সমাধানের পথ আমরা বের করতে সক্ষম হব এবং এটা কোনো বড় সমস্যা হিসাবে সামনে আসবে না, সেরকম একটা আশায় আমরা আছি। শিক্ষামন্ত্রীর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পিছনে যাওয়ার কোনো উপায় নাই, আমাদেরকে কঠোর ব্যবস্থার দিকে যেতে হবে এবং এটা কারোর জন্য ভালো হবে না। শিক্ষাঙ্গন যদি হয় আপনার ডিস্টেবিলাইজ হয়ে যায়, তাহলে পুরো দেশ কিন্তু অশান্ত হয়ে যাবে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং শিক্ষকদেরকে এরকম একটা অবস্থায় রেখে সামনের দিকে আমাদের এগোনোর যদি আমরা চিন্তা করি, এটা ভুল হয়ে যাবে। সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে গঠিত কমিটি যাতে সঠিকভাবে কাজ করে সে বিষয়ে অর্থমন্ত্রীর নজরদারিও প্রত্যাশা করেন শিক্ষক নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র শিক্ষক রাজনীতির কবলে পড়ে আবারও লম্বা সেশন জটে পড়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোন কোন বিভাগে সেশন জট দাঁড়িয়েছে 1 বছরে, যদিও 2013 সালের মাঝামাঝি পর্যন্ত সেশন জট মুক্ত ক্যাম্পাস হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল দেশে। অনেক বিভাগে বছর ঘুরে গেলেও পরীক্ষার ফল প্রকাশ করাও হচ্ছে না। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। আর এই অবস্থার উত্তরণে সবার সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। 2009 সালে সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতে থাকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ। ছাত্র শিক্ষক সবার সহায়তায় দ্রুত বিশ্ববিদ্যালয়ের সেশন জটও দূর হয়ে যায়। কিন্তু 2013 সালের শেষের দিকে দেশব্যাপী সহিংসতায় বাধাগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তারপর 14 সালের নভেম্বরে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শিক্ষার্থী খুনের ঘটনায় প্রায় 3 মাস বন্ধ থাকে ক্যাম্পাস। আর বর্তমানে 5 মাস ধরে চলা শিক্ষকদের উপাচার্য বিরোধী আন্দোলনে অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। এতে বাড়ছে সেশন জট। অনেকে অনেক জায়গায় চান্স পেয়েছিলাম, কিন্তু আমরা এখানেই ভর্তি হয়েছি একমাত্র সেশন জট না থাকার কারণে। এই 9 মাসের সেশন জট পড়ছি, কিন্তু বলতে পারতেছি না সামনে যে পরীক্ষা হবে সেটাও আমরা এখনো অনিশ্চিত। অন্য ভার্সিটি আমাদের সেম যারা আছে তারা এখনই মানে আর 1-1.5 বছর পরে বের হয়ে যাবে। আমরা আশা করব কর্তৃপক্ষ এটার একটা সুষ্ঠু ব্যবস্থা নেবে। অবশ্য শিক্ষার্থীদের এসব অভিযোগ মানতে নারাজ আন্দোলনরত শিক্ষক ও ছাত্রলীগ নেতারা। যদি আমাদের আন্দোলনেই বন্ধ থাকতো তাহলে কোনো ক্লাস কারোর আর এখন পরীক্ষা হতো না, সেমিস্টারই চলতে থাকতো। জাতীয় পলিটিক্সও তো আছে, অবরোধ হতো, ক্লাস হতো না, কত এটাও তো আছে। বাট ডেফিনেটলি ওনার অযোগ্যতার জন্য তো হয়েছেই। কিছু আছে প্রশাসনের ব্যর্থতা এবং একই সাথে যে জিনিসটা আছে যে এই মুহূর্তে আন্দোলন চলতেছে, সবকিছুর একটা সামারি হচ্ছে এই সেশন জট। দিনে দিনে সেশন জট বাড়ার বিষয়টি স্বীকার করে পরিস্থিতির উন্নয়নে ছাত্র শিক্ষক ও রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আমরা চাচ্ছি যে দীর্ঘদিনের চেষ্টা এবং দীর্ঘদিনের সকলের সম্মিলিত প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়টা আজকে এই পর্যায়ে গেছে। বিশ্ববিদ্যালয়টা যাতে তার উন্নতির দিকে যায়, সবাইকে সে ব্যাপারে আমরা সহযোগিতা কামনা করছি। 2009-10 শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান এবং বিবিএর ফাইনাল পরীক্ষা প্রায় 1 বছর আগে শেষ হলেও আজও ফলাফল প্রকাশিত হয়নি, যদিও অন্য বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে 6 মাস আগে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দক্ষিণ বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া ভোলার আহত 45 জেলে 5টি ট্রলার নিয়ে সকালে দৌলত খান ঘাটে ফিরে এসেছে। আহত 20 জনকে দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত এক জেলের লাশও ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ফিরে আসা জেলেরা জানান, গতকাল বিকেলে অস্ত্রধারী জলদস্যুরা তাদের ট্রলারে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 40 জেলে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ইট ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও 6 জন। এ সময় জলদস্যুরা টাকা ও মাছ সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় বলে জানান তারা। এদিকে জলদস্যুরা 3টি ফিশিং ট্রলার ডুবিয়ে দেয় বলে জানায় জেলেরা।
40 হতে 45 জন লোক আহত হইতে পারে, আর একজন নিহত হয়েছে, এটা আমরা জানতে পারি পরে। সোনাগুলিতে আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার এই ফেডে লাগছে, সিনেতে লাগছে, রানও লাগছে, নাভিনিসে লাগছে, আমারও কারোর মাথায় আঘাত খাইছে। গুলি করার পরে আমরা বেদিশে গেছি, বেদিশে আমরা পিছনের মিল দৌড় দিছি, এরা পিছন গুলি করে ইট পাথর মারতেছে, গুলি করতেছে। টাঙ্গাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 3 জনের বাড়িতে স্বজনদের আহাজারি যেন থামছেই না। এদিকে নিহতদের লাশ আজ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় সকাল থেকেই কালিহাতী উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে শুধু ক্ষোভ নয়, পুরো সাতুটিয়া গ্রামের নেমে এসেছে শোকের ছায়া। 3 জনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শুধু স্বজনরাই নয়, এলাকাবাসীও এখন নিহতদের লাশ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এদিকে আতঙ্কের কারণে এলাকার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে গতকাল সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন স্থানীয়রা। তবে পুরো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে একই ঘটনায় গুলিবিদ্ধ অপর 3 জনের মধ্যে 2 জন টাঙ্গাইল মেডিকেলে এবং 1 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গত 15 সেপ্টেম্বর ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায় গতকাল বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ এবং আহত হন অর্ধশতাধিক। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। এখানে সাধারণ মানুষজন বেচা কেনা কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মানুষ খুব আতঙ্কিত। আমরা তখন শান্তভাবে প্রতিবাদ করতেছিলাম, এ সময় কেন আমাদের উপর পুলিশ গুলি চাললো, লাঠিচার্জ কেন করলো, কি অন্যায় আমাদের? আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। এলাকার পরিস্থিতি মোটামুটি শান্ত, মনে হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ পাশাপাশি র্যাব মোতায়েন আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। 5 জানুয়ারির নির্বাচনের কারণে বাংলাদেশের সব ধরনের সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। সকালে রাজধানীতে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অবিলম্বে সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন দেওয়া উচিত সরকারের। সব সংকটের কেন্দ্রবিন্দু যেটা, সেটা নিশ্চিত বলা যায় যেটা হচ্ছে একটা রাজনৈতিক সংকট, এবং সেই সংকটের জন্ম হয়েছে 5 জানুয়ারি 2014 সালে। সেই গণতন্ত্র কিন্তু বারবার পদদলিত হচ্ছে, বারবার তার টুটি চিপে হত্যা করা হচ্ছে, কখনো স্বৈর শাসন, কখনো গণতন্ত্রের লেবাস পরে বহুদলীয় গণতন্ত্রের মধ্য থেকেও স্বৈর শাসন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর বাংলাদেশের এবারের লক্ষ্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা। 2030 সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য জলবায়ু পরিবর্তন রোধ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বান্ধব জ্বালানির প্রচলন ও শিল্পায়ন সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক সফর এবং এমনি সব বিষয় নিয়ে কথা বলতে সময় সংবাদের নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর AK মোমেন। চলুন দেখে নেই আলোচনার কিছু অংশ। বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে ফোকাসটা কি, আমাদের দেশের ল্যাকটা কোন জায়গায় আছে? এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যবসায়ী, সিভিল সোসাইটি, NGOs, ইউথ, উইমেন, যত রকমের লোক আছে, কারণ এটা সবার জন্য, এটা আপনার আমার জন্য না, এটা সবার জন্য, সারা বিশ্ববাসীর জন্য। আমরা এটারে বলি প্রো পিপুল, প্রো প্ল্যানেট, মোর ইনক্লুসিভ, মোর ইকুইটেবল, মোর পিসফুল, sustainable world for all, where no one will be left behind. It would be a win-win situation for এইটা অর্জন করতে হলে আপনি আমি এক দুজনে কাজ করলে হবে না, everybody has to work hard, এবং তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী, যেটা ভেবে আমরা ব্যাস চিন্তা করি, ওই রকম একটা পৃথিবীর আমরা গড়ে তুলতে পারবো। আমাদের এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় আছে যে 2030 সালের মধ্যে বিশ্বে কোনো দারিদ্র্য থাকবে না। ওর সঙ্গে একটি কথা উল্লেখ করতে চাই যে আমাদের দেশে রোহিঙ্গা সমস্যা একটি বড় সমস্যা, এটি আমাদের এই টেকসই উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই বাধা হয়ে দাঁড়াতে পারে। সেদিক থেকে কি আমরা প্রায় 4-5 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছি, 29,000-এর মতো রিফিউজি আমরা ক্যাম্পে রেখেছি। আর সম্প্রতিকালে আপনার টেলিভিশনে দেখেন প্রায় 2.5-3 লাখ
রিফিউজি এই যুদ্ধের কারণে সিরিয়া, লিবিয়া, এদের থেকে ইরাক, এগুলোর থেকে ইউরোপে যাচ্ছে মাত্র 3.25 লাখ। এইগুলোরে তারা সারা ইউরোপবাসী আশ্রয় দিতে পারে না। ইউরোপিয়ানরা যারা বেশি বেশি হিউম্যান রাইটসের কথা বলে, আমাদের অনেক উপদেশ দেয়, আমাদের অনেক গাইডেন্স দেয়, তারা মাত্র 3.25 লাখ লোকের নিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এখানে যে মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে তার যে বৈঠক হবে, সেখানে তিনি অবশ্যই, আমার ধারণা যে বিনিয়োগের বিষয়ে কথা বলবেন। নিশ্চয়ই বিনিয়োগের কথা বলবেন। যারা ইনভেস্ট করে তাদেরও ওখানে ইনভেস্ট করতে হলে অনেকে আমাদের দেশ চিনে না, অনেকেই চিনে এটা হয়তো দুর্গত এলাকা, দরিদ্র দেশ, এই জন্য চিন্তা করে না। কিন্তু যে একবার গেছে সেখানে হি ইজ মেকিং মানি। যেমন ধরেন আপনার এই টেলিফোন কোম্পানি, হ্যাঁ, এই যে টেলিনর কোম্পানি, ওখানে প্রথম যেতে চায় নাই, একবার গিয়ে বিলিয়নস অফ ডলার প্রতি বছর তার দেশে পাঠাচ্ছে, তার দেশের লোকগুলো চাকরি পাচ্ছে। আমরা যেটা বলছি বিশ্ববাসীকে, উন্নত দেশগুলোকে, দেখো তোমরা আমাদের দেশে যদি ইনভেস্ট করো, ইট ইজ এ উইন উইন সিচুয়েশন, তোমাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। সাইডলাইন ডিপ্লোমেসিতে জিএসপি নিয়ে কি কোনো কথাবার্তা হবে? আমাদের কাপড়ের বিক্রিতে জিএসপি আমাদের আঘাত দেয় না। জিএসপি কি প্লাস্টিক টাস্টিক কি এগুলো কি ডিফেন্সের লোকরাই বেশি কিনে, এদেশের ডিফেন্স কিনে। এবং আমরা যদিও ওই যে জিএসপিটা আমাদের বাদ হয়ে গেছে, পলিটিক্যালি এটা একটা খারাপ খবর যে আমেরিকা জিএসপি সব দেশকে দিল, আমাদের দিল না। আমেরিকা আমরা জানতাম যে দরিদ্র দেশের বন্ধু, আর তারা আমাদের এই পানিশমেন্টটা দিচ্ছে, সেটা তাদের লজ্জা। আর জিএসপির ক্ষতি আমাদের খুব কম। ক্লাইমেট চেঞ্জে মানুষ নিজের গৃহহারা হয়, এটার রেসপন্সিবিলিটি যারা করে তারা নেয় না। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তোমরা এটার অপরাধী, সুতরাং তোমরা এটার রেসপন্সিবিলিটি নাও। এমডিতে আমরা সাকসেসের পরে আমরা বক্তব্য রাখছি। পিস কিপিং এ আমরা নাম্বার 1, সেখানে আমরা বক্তব্য রাখছি। আমরা সাউথের প্রেসিডেন্ট, আমরা সেখান থেকে বক্তব্য রাখছি। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা স্টার, আমরা সেখান থেকে। আমরা প্রত্যেক ক্ষেত্রে এটা লিডারশিপ রোল থেকে কথা বলছি, তাতে আমাদের অনেক রকমের আমাদের ইমেজ যেমন বিল্ডিং হবে, দেশের অবস্থানের উন্নতি হবে। দর্শক, পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি দেখতে চোখ রাখুন আজ রাত 1টায় প্রবাসী সময়ে। কোরবানির ঈদে বাড়তি চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় প্রায় প্রতিদিনই বাড়ছে চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যবহৃত লবণের দাম। পশুর চামড়া সংরক্ষণের অপরিহার্য উপাদান লবণ আমদানির সিদ্ধান্ত সময় মতো না নেয়ায় এবারে দাম স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। তবে কর্তৃপক্ষ বলছেন, এবছর লবণের উৎপাদন কম হলেও গত কয়েক বছরের বাড়তি লবণের মজুদ থাকায় সংকটের কোনো আশঙ্কা নেই। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। দেশের চামড়া শিল্পের প্রায় অর্ধেক কাঁচা চামড়া সংগ্রহ করা হয় কোরবানির মৌসুমে, আর কোরবানির ঈদের কয়েকদিনে বেড়ে যায় চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের চাহিদাও। এ সুযোগে লবণের দামও বাড়িয়ে দেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 2 সপ্তাহ আগেও লবণের দাম 675 টাকা ব্যাগ ছিল, এখন সেটা 700 টাকায় দাঁড়িয়েছে। তো একটা কৃত্রিম সংকট এমনিতেও কিন্তু হয়ে যায়। সারা বছরে যতটুক লাগে কোরবানির সময় অতটুক লাগে। এখন তো মনে করেন 645 নিয়ে 700 টাকা চলতেছে, ঈদের 2 দিন আগে তা 900 টাকা হয়ে যেতে পারে। গতবারও তাই হয়েছে। বিসিকের তথ্যমতে 2014-15 অর্থ বছরের লবণ মৌসুমে বৈরী আবহাওয়া আর চাষযোগ্য জমি কমে যাওয়ার কারণে 16,58,000 টন চাহিদার বিপরীতে লবণ উৎপাদন হয়েছে 12,82,000 টন। তবে এর আগের 2 বছরে উৎপাদন ছিল চাহিদার চেয়েও বেশি। এবছর প্রায় 3.5 লাখ টন ঘাটতির বিপরীতে সরকার 1 লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নিলেও ব্যবসায়ীরা বলছেন, কোরবানির আগে আমদানি করা লবণ বাজারে আসবে না। কথা ছিল যে প্রতি ইন্ডাস্ট্রি সর্বোচ্চ 10,000 মেট্রিক টন করে এলসি ওপেন করতে পারবেন। পরে 10,000 টনের জায়গায় 2,222 মেট্রিক টন করে বরাদ্দ দিয়ে দিয়েছেন। এরপরে ওখান থেকে বিভিন্ন আইনি প্রক্রিয়া আছে, কাস্টমস বিষয় আছে ওদেশের, এগুলি করে বাংলাদেশে জাহাজ চিটাং পোর্টে আসতে প্রায় 10 থেকে 15 দিন সময় লাগে। তো ঈদের আগে আর লবণ আসার সম্ভাবনা নেই। তবে আগের 2 বছরের বাড়তি প্রায় 3 লাখ টন লবণ মজুদ থাকায় কোরবানি ঈদের চাহিদা মোকাবেলায় কোনো সংকট সৃষ্টি হবে না বলে দাবি এই কর্মকর্তার। কেউ যাতে অতিরিক্ত লবণ গুদামজাত করে না রাখতে পারে, এই জন্য আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হয়। এবারও জেলায় জেলায় যে অফিসগুলো আছে সেখানে এগুলো হচ্ছে এবং আশা করি তেমন একটা অসুবিধা আমাদের হবে না।
চামড়া ব্যবসায়ীরা বলছেন এ খাতে সারা বছর প্রায় ৬০,০০০ টন লবণ দরকার হয়, যার মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০,০০০ টন ব্যবহার হয় কোরবানির মৌসুমে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের বৈঠক অভিবাসী সংকট নিরসনের শেষ সুযোগ বলে মন্তব্য করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আরও মানবিক হয়ে অভিবাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন লেক্সেমবুর্গের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান এসিলবর্ন। এদিকে বিপুল পরিমাণ অভিবাসীর চাপ ক্রোয়েশিয়া সরকারের পক্ষে আর বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ। ক্রোয়েশিয়া স্লোভেনিয়া সীমান্তে অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস ছুঁড়েছে স্লোভেনিয়ার বর্ডার পুলিশ। গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছে শুক্রবার এভাবেই কান্নায় ভেঙে পড়েন অভিবাসীরা। দীর্ঘ সমুদ্র যাত্রা ও ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অসুস্থদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয়রা। অভিবাসীবাহী নৌকাগুলো নিরাপদে তীরে নিয়ে আসতে বাঁশি বাজিয়ে বা সংকেত দিয়েও সহায়তা করেন অনেকে। প্রতিদিনই এমন বহু নৌকা গ্রিস উপকূলে এসে ভিড়ছে বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবকরা। সমুদ্রের পাশাপাশি স্থলপথেও গ্রিসে প্রবেশের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার অভিবাসী। গ্রিস কর্তৃপক্ষ দেশটিতে প্রবেশের অনুমতি দেবে এমন প্রত্যাশায় গ্রিস তুরস্ক সীমান্তবর্তী ইদিয়ার্নি এলাকায় খোলা আকাশের নিচে দিন পার করছেন ইরাক ও সিরিয়া থেকে আসা এই মানুষগুলো। অন্যদিকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে আশ্রয়ের আশায় ক্রোয়েশিয়া স্লোভানিয়া সীমান্তে বেড়ে চলছে অভিবাসীদের ভিড়। তীব্র গরম উপেক্ষা করেই তাই সীমান্ত এলাকাগুলো অপেক্ষা করছেন শত শত অভিবাসী। আর ক্রোয়েশিয়ায় প্রবেশ করতে পেরেছেন যারা, তারা অপেক্ষায় রয়েছেন অস্ট্রিয়া কিংবা হাঙ্গেরি যাওয়ার জন্য। শুক্রবার ক্রোয়েশিয়ার রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েন অভিবাসীরা। এই অবস্থায় ক্রোয়েশিয়ার পক্ষে নতুন করে অভিবাসীদের চাপ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ। মাত্র 2 দিনেই 13,000 অভিবাসীর কোটা পূরণ হয়ে গেছে বলেও জানান তিনি। অভিবাসীদের জন্য খাবার, পানি কিংবা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে, তবে অতিরিক্ত আর কাউকে ক্রোয়েশিয়ায় আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। এটা যেমন কোনো সমাধান নয়, তেমনি লাখ লাখ মানুষকে ক্রোয়েশিয়ার ওপর চাপিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। এদিকে আগামী সপ্তাহে বসা ইউরোপীয় ইউনিয়নের বৈঠককে অভিবাসী সংকট নিরসনের শেষ সুযোগ বলে মন্তব্য করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। শুক্রবার সুইজারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে একথা বলেন UNHCR মুখপাত্র। আগামী 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক। অভিবাসীদের বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে হলে ওই দিনের ভেতরেই করতে হবে। অভিবাসীদের বিষয়ে অহেতুক আতঙ্কিত হচ্ছে ক্রোয়েশিয়া। এদিকে অভিবাসীদের জন্য 30,000 ইউরো সংগ্রহ করেছেন এক নরওয়ে প্রবাসী সিরীয় ব্যবসায়ী। এ কাজে তাকে সহায়তা করেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 40 জন নরওয়ে প্রবাসী। নিলাম, লটারি সহ বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে এই তহবিল সংগ্রহ করা হয় বলে জানান তারা। আদনান আহমেদ, সময় সংবাদ। সিরিয়ায় আইএসের দখলে থাকা পালমিরায় সরকারি বাহিনীর বিমান হামলায় জঙ্গিসহ অন্তত 26 জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শুক্রবার পালমিরায় আইএস দমনে প্রায় 25 দফা বিমান হামলা পরিচালনা করেছে সরকারি বাহিনী। এই হামলায় 12 জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গত মে মাসে ইউনেস্কোর তালিকায় বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত থাকা পালমিরা দখলে নেয় আইএস জঙ্গিরা। একই দিন ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় 17 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর একদিন আগে বৃহস্পতিবার আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাক্কায় বিমান হামলা চালায় আসাদ বাহিনী। বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে বিমান হামলায় সিরীয় সরকার রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। জাতীয় ক্রিকেট লিগের খবর। বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে আগের দিনের 12 রান নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে রংপুর বিভাগ। এছাড়া রাজশাহীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 93 রান অল আউট হয় রাজশাহী বিভাগ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বরিশাল। এদিকে খুলনায় ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে খুলনা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের 12 রান নিয়ে রংপুরের হয়ে
দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন সাইমন ও তানভীর। দলীয় 43 রানে সাইমন ব্যক্তিগত 6 রান করে আউট হবার পর তানভীরও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পিছে। তানভীর করেন ব্যক্তিগত 31 রান। এরপর দলীয় 47 রানে তারিক সাজ করে ফিরলে দলের হাল ধরেন নাইম ও মাহমুদুল জুটি। নাইম 46 ও মাহমুদুল 41 রান করে সাজ করে ফেরার পর মাঠে নামেন ধীমান ও আরিফুল। অন্যদিকে রাজশাহীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বরিশালের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 93 রানে অল আউট হয়েছে রাজশাহী বিভাগ। দলের হয়ে মুশফিক সর্বোচ্চ 32 রান করেছেন। বরিশালের হয়ে তৌহিদুল একাই নিয়েছেন 6টি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 36 রানে শাহরিয়ার ও পিনাকের উইকেট হারায় বরিশাল। এরপর ব্যক্তিগত 31 রান করে সাজ করে ফেরেন সজীব। এখন উইকেটে আছেন ফজলে ও মোসাদ্দেক জুটি। 2018 ফিফা বিশ্বকাপ আসরের 1000 দিন আগে আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউন শুরু করেছে আয়োজক দেশ রাশিয়া। মস্কোর রেড স্কোয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাউন্টডাউন ক্লকের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো 1000 দিন। তবে এরই মধ্যে কাউন্টডাউন ক্লকের উদ্বোধনের মধ্য দিয়ে মস্কোতে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আমেজ। কাউন্টডাউন উপলক্ষে ইতালি, স্পেন, জার্মানি আর স্বাগতিক রাশিয়ার অনূর্ধ্ব 16 দলের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করা হয়। দর্শক, দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানী সহ সারা দেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে কোরবানির পশুর হাট। সকালে বৃষ্টিতে বেচা বিক্রিতে কিছুটা ভাটা। কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত সিটি কর্পোরেশন। 36 ঘন্টার আগেই ঢাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয়, নগরবাসীর সহায়তা কামনা। আগাম টিকিট বিক্রির আজ শেষ দিন। দেয়া হচ্ছে 24 সেপ্টেম্বরের টিকিট। রেল স্টেশনে লম্বা লাইন। বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক। সরকার আন্তরিক, বললেন মন্ত্রী। না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। এবং টাঙ্গাইলের কালীহাতিতে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারগুলোতে শোকের ছায়া। এলাকায় থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থায় পুলিশ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।